আজকে কেন মার্কেট এত পড়লো? শুধু মার্কেটই নয়, ব্যাঙ্ক নিফটি বলুন ৩% বেশি ডাউন, আইটি সেক্টর ৩% বেশি ডাউন, যতগুলো সেক্টর রয়েছে প্রায় সেক্টরই 2% মিনিমাম ডাউন তো রয়েছে, তার বেশি হয়তো পড়েছে। তো আজকের দিনে কেন এত সেল অফ? এমন কি নিউজ যার জন্য মার্কেটে এত বেশি ইন্ট্রাডে বেসিসে ফল আমরা দেখলাম? বিগত কয়েকদিন ধরে আমরা তো দেখছি যুদ্ধের জেরে মার্কেট পড়ছেই, কিন্তু লাস্ট 3 দিনে একটা হোয়াইট সোলজারের মতো প্যাটার্ন তৈরি করেছিল, যেখানে 3 হোয়াইট সোলজার বলে, পরপর 3টে গ্রিন ক্যান্ডেল। তো এত হিউজ সেল অফের পর একটু স্বস্তির নিঃশ্বাস ছিল, কিন্তু হঠাৎ করেই আজকে গ্যাপ ডাউন ওপেনিং এবং তারপরে কন্টিনিউ সেল অফ। তো এখন সামনে দিনে মার্কেটের সাপোর্ট কোথায় রয়েছে, কী কারণেই বা এই মার্কেটে ফল দেখা দিচ্ছে এবং তার ইম্প্যাক্ট কতটা দূর হতে পারে, সব কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তার সাথে আজকের ভিডিওতে আলোচনা করব এমন দুটো স্টক নিয়ে, যে দুটো স্টক এখনও নিজের পজিশন হোল্ড করছে এই ধরনের মার্কেট সেল অফেও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে এই ধরনের মার্কেটের আপডেট বা ছোট্ট ইনসাইট যদি আপনি পরবর্তী ক্ষেত্র পেতে চান, এই ভিডিওটাকে ম্যাক্সিমাম লাইক দিন, যাতে আপনার বার্তা আমার কাছে পৌঁছে যায় যে হ্যাঁ, এই ধরনের ভিডিওস আপডেট আপনার চাই। তার সাথে সাবস্ক্রাইব করে মাই বিনো ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যান। তো এই যে হঠাৎ করে মার্কেটে আজকের দিনে এতটা বেশি ফল কেন, কী কারণ রয়েছে? এর পেছনে দুটো মেনলি কারণ রয়েছে। প্রথমটা জিওপলিটিক্যাল, আর দ্বিতীয়টা ইন্ডিয়ার মধ্যেই এইচডিএফসি ব্যাংক নিয়ে রিলেটেড। তো ফার্স্ট কারণ একটু এক্সপ্লেন করি। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে মিডিল ইস্টে প্রবলেম চলছে। একদিকে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করছে, ইরান আবার পাল্টা জবাব দিচ্ছে। ইউএস ইসরায়েলকে হেল্প করছে, ইউএসও সেখানে যুদ্ধে নেমে পড়েছে। তো যার ফলে ফুল অন যুদ্ধ একদম চলছে। কিন্তু এখন এই মুহূর্তে একটু ব্যাকফুটে চলে গেছে ইউএস। ইউএস এতটা বেশি প্রত্যেক দিন যে তার বিলিয়ন বিলিয়ন ডলার খরচা হচ্ছে এই যুদ্ধ এগোনোর জন্য, সেটা ও আর চাইছে না। ইভেন ইউএসএ যারা যারা মিলিটারি বেস রয়েছে বা যারা যারা হেড রয়েছে, তারাও কিন্তু আর সেরকমভাবে চাইছে না। ডোনাল্ড ট্রাম্প এখন আবার চায়নাকে বলছে তুমি হেল্প করো, অ্যালায়েন্স যারা রয়েছে, ন্যাটো যারা বলছে তাদেরকেও বলছে একটু হেল্প করো, এই যুদ্ধটাকে একটু থামাতে হেল্প করো, কিন্তু কেউ তাকে কোনো রকম সাহায্য করছে না। তো যার ফলে সে এখন একা হয়ে গেছে। ইসরায়েলও ইরানের ওপর যা খুশি তাই করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে, যেগুলো করা উচিত না, কিন্তু সেগুলো করছে। এনার্জির ওপর অ্যাটাক করছে, তো রিটেলিয়েট করার জন্য ইরানও পাল্টা জবাব দিচ্ছে। তো এই ঘটনাটা, এই যে ভয়াবহতা যুদ্ধের, সেটা অনেকটা দূর অব্দি গিয়েছে। ইউএস এখন চাইছে যে সিজ ফায়ার হয়ে যাক, একটু শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলে এটাকে মিটিয়ে দেওয়া যাক, কিন্তু ইসরায়েল থামছে না। ইসরায়েল একটার পর একটা অ্যাটাক করছে, ইরানও রিটেলিয়েট করছে। ইরান বলছে যে অনেক হলো কথাবার্তা, এখন আমাদের হারানোর কিছু নেই, আমরা কন্টিনিউ যুদ্ধ করতে থাকবো এবারে যতটা শেষ নিঃশ্বাস অবধি। মানে তারা ভেবেই নিয়েছে যে আমাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে, কিন্তু যতটা লড়াই করা পসিবল আমাদের জন্য আমরা করতে থাকবো। এখন এই সিচুয়েশন হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে, দুদিন আগে কি হয়েছে, ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করেছে। তার কোথায় অ্যাটাক করেছে? ক্রুড অয়েল যেখানে প্রডিউস হয় সেখানে অ্যাটাক করেছে। দুদিন ধরে আগুন নেভাতে পারছিল না। আমি ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়েছিলাম, যেখানে বিরাট বড় সেদিনকে আমাদের মার্কেটও সেল অফ হয়েছে। কেন নাকি ইন্ডিয়া মিডিল ইস্টের ওপর ভীষণভাবে নির্ভরশীল দুটো বিষয়ের ওপর, একটা হচ্ছে ক্রুড অয়েল আর একটা হচ্ছে গ্যাস। ক্রুড অয়েলের ওপর প্রায় 80% ডিপেন্ডেন্সি রয়েছে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান যুদ্ধের জেরে, যে কারণে সাপ্লাই একটা ডিসরাপশন এসছে, ওখান থেকে কোনো জাহাজ আসতে পারছে না। এলপিজি সিলিন্ডার আমরা তো বুঝতেই পারছেন যে ক্রাইসিসের মধ্যে রয়েছে, কেউ পাচ্ছে না, বুক করছে তাও পাচ্ছে না, ক্রাইসিস রয়েছে, সাপ্লাই ডিসরাপশন হয়ে গেছে। তো একদিক থেকে ক্রুড অয়েল এবং এলপিজি এই দুটো ক্ষেত্রেই তো আমরা ভীষণভাবে ডিপেন্ডেন্ট। 80% একদিকে ক্রুড অয়েলের ওপর ডিপেন্ডেন্সি রয়েছে মিডিল ইস্টের ওপর, এবং তারপরে এলপিজির ওপর 90% ডিপেন্ডেন্সি রয়েছে। ঠিক আছে? তো এই দুটো ক্ষেত্রেই তো আমাদের যে ইকোনমি, সেটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেইছে, যেহেতু সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে। কিন্তু অন্য দিক থেকে ন্যাচারাল গ্যাস, সেটার ওপর আমাদের 50% ডিপেন্ডেন্সি ছিল এই মিডিল ইস্টের ওপর। এখন সেটাতেও একটা প্রবলেম শুরু হয়েছে। কি হয়েছে? ইসরায়েল অ্যাটাক করেছিল ক্রুড অয়েলের ওপর, এবং এই রিসেন্টলি অ্যাটাক করেছে আবার তাদের যে ইরানের ওয়ার্ল্ডের সব থেকে বেশি গ্যাসের রিজার্ভ সাউথ পার্স বলে যে এরিয়াটা রয়েছে, সেই এরিয়ার ওপর ইসরায়েল অ্যাটাক করে দিয়েছে। প্রবলেম হচ্ছে যে ইরানের ইকোনমি 90% ডিপেন্ডেন্সি রয়েছে ওই সাউথ পার্স এরিয়াতে যে রিজার্ভ রয়েছে গ্যাসের, তার উপর অ্যাটাক করে ফেলেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো ইরানের ইকোনমি তো এমনিই বাজে অবস্থা, এবারে ওরা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে। যদিও ইরান কখনো আগে থেকে অ্যাটাক করছে না, রিট্যালিয়েট করছে। তো রিট্যালিয়েট করার জন্য তারা কি করেছে, তারা কাতারে লাস লাফান বলে একটা এরিয়া রয়েছে, যেটা আবার ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রডিউসিং গ্যাস প্রডিউসিং এরিয়া আর কি। ওখানে সব থেকে বেশি গ্যাস প্রডিউস করা হয়, ওই এরিয়াতে অ্যাটাক করে ফেলেছে। প্রবলেম হচ্ছে ইন্ডিয়া সেখান থেকে অনেক বেশি ইম্পোর্ট করে। ওয়ার্ল্ডের 20% যে গ্যাসের ইম্পোর্ট, সেটা ওই এরিয়া থেকে হয়, কাতার থেকে, ওই এরিয়া থেকে হয়।
তাহলে আবার সাপ্লাই চেইন ডিসরাপশন, যে জায়গা থেকে গ্যাস প্রডিউস হয় সেই জায়গাতে অ্যাটাক করে ফেলেছে, বিরাট বড় ক্ষতি। ওয়ার্ল্ড ইকোনমির জন্য বিরাট বড় ক্ষতি, ইন্ডিয়ার জন্য তো বটেই। তো যে কারণে এত বেশি ফল আজকের দিনে আমরা দেখলাম। আর এই সব কারণের জন্য আমরা সামনের দিনে দেখতে চলেছি ন্যাচারাল গ্যাস নিয়ে আরও বেশি প্রবলেম, এলপিজি নিয়ে যে প্রবলেম ছিল আরও বেশি প্রবলেম। তো যে প্রবলেমগুলো চলছিল সেগুলো আরও বেশি করে বাড়তে আমরা দেখতে পারি। অবভিয়াসলি আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য সেটা খারাপ, তাতে আমাদের ইনফ্লেশন আরও বাড়তে পারে, কস্ট আরও বাড়তে পারে, গ্রোথ যেটা হওয়ার কথা ছিল সেই গ্রোথ, জিডিপির গ্রোথ ততটা হবে না। বিভিন্ন সেক্টরে এর নেগেটিভ ইম্প্যাক্ট আমরা সামনের দিনে দেখতে চলেছি, আর যার জেরে মার্কেটে এই পতন। এটা হলো ফার্স্ট রিজন। দ্বিতীয় একটা রিজন রয়েছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের রিলেটেড। এইচডিএফসি ব্যাংকের যদি আমি একটা নিউজ আপনাকে দেখাই, আজকে যেটা এসেছে, তার যে পার্ট টাইম চেয়ারম্যান অতনু চক্রবর্তী সে রিজাইন করেছে। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে এটা দেখা যায় পার্ট টাইম চেয়ারম্যান রিজাইন করছে, কিন্তু যে কারণটা দিয়েছে রিজাইন করার সেটা খুব মারাত্মক। কী কারণ দিয়েছে সেটা বলেছে যে সার্টেন হ্যাপেনিংস অ্যান্ড প্র্যাকটিসেস উইথিন দ্য ব্যাংক দ্যাট ওয়্যার নট ইন অ্যালাইন উইথ মাই পার্সোনাল ভ্যালুজ অ্যান্ড এথিক্স। উনি বলছেন যে এইচডিএফসি ব্যাংকের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে, এমন কিছু প্র্যাকটিস চলছে যেটা নিজের যে এথিক্স রয়েছে, নিজের যে ভ্যালু রয়েছে তার সাথে অ্যালাইন করছে না, যে কারণে আমি রিজাইন করছি। এটা ব্যাংকের জন্য ভীষণই খারাপ একটা দিক, ফান্ডামেন্টাল প্রবলেম একটা ব্যাংকের, যে কারণে এইচডিএফসি ব্যাংকের শেয়ারের প্রাইস আজকে 5%-এর বেশি ফল করে গেছে। শুধু তাই নয়, এফআইআই যারা বিনিয়োগ করে তারা ম্যাক্সিমাম লার্জ ক্যাপ ক্যাটেগরি কোম্পানিতে বিনিয়োগ করে, এবং যেগুলো ওয়েল এস্টাবলিশড, যেরকম এইচডিএফসি বলুন, রিলায়েন্স বলুন, জেনারেলি এই সব ক্ষেত্রে বেশি তাদের টাকাটা যায়। উনি যদি এরকম কর্পোরেট গভর্নেন্স নিয়ে ইস্যু সামনে নিয়ে আসে ইনভেস্টরদের, তাহলে কোন বা ইনভেস্টার সেই কনফিডেন্সটা পাবে এই ব্যাংকে ইনভেস্টমেন্ট করবে? তো এটা ভীষণই একটা নেগেটিভ একটা বিষয়। আর নিফটিতে এর একটা বড় ওয়েটেজ রয়েছে, যে কারণে নিফটিও অনেকটা ডাউন হয়েছে তার জন্য। তো মেনলি এই দুটো কারণের জন্য মার্কেট এতটা পড়েছে। তো এখন দেখা যাক যে মার্কেটের সামনের দিনে সাপোর্ট কোথায় রয়েছে। তো আমাদের সামনে এখন নিফটির উইকলি চার্ট রয়েছে। এর আগেও এই চার্টটা নিয়ে আলোচনা করেছি বারংবার। আমি আলোচনা করেছিলাম যে মার্কেট যদি 100 ইএমএতে সাপোর্ট নেয় তাহলে খুব ভালো, কিন্তু সেটা যদি ব্রেক ডাউন করে দেয় তাহলে নেক্সট সাপোর্ট হিসেবে কোন ইএমএটা অ্যাক্ট করবে? 200 ইএমএ। তো এটা হলো সেই 200 ইএমএ, ঠিক আছে? তো এখন এটা বলা যায় না যে এই লেভেল থেকে সাপোর্ট নেবেই, যেটা আমি বারবার আপনাকে বলি যে গ্যারেন্টি বলে কিছু হয় না এখানে, মার্কেটে সবসময় প্রবাবিলিটি কাজ হয়। তো 200 ইএমএতে অনেকবার দেখা যায় যে মার্কেট এখানে এসে সাপোর্ট নিয়ে আবার ধীরে ধীরে রিকভারি সেখানে দেখিয়েছে। তো এখন আমরা কখনো প্রিডিক্ট করব না, আমরা দেখব ওই লেভেলের দিকে ওয়েট করব। যদি এই লেভেলের কাছে এসে কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমি ভিউ রাখছি, আপনাকে আমি কোনো রকমভাবেই রিকমেন্ড করছি না বা আপনাকে বলছি না যে এই লেভেলে আসলে সব ক্যাপিটাল লাগিয়ে দিন, না। এখানে ইনভেস্টমেন্টের একটা অপরচুনিটি পাওয়া যেতে পারে। তো আমি পার্সোনালি আরও বেশি ইন্টারেস্টেড হব এই লেভেলে বিনিয়োগ করার জন্য। তবুও আমার কাছে কিছু ক্যাশ আরও আইডল রেখে দেব, কিন্তু এই লেভেলে আমি কিন্তু, যদি আমার এসআইপি চলে তাহলে এসআইপির অ্যামাউন্ট যেটা সেটা আরও বেশি বাড়ানোর চেষ্টা করব। যদি আমার কাছে কিছু আইডল ক্যাশ থাকে তাহলে আমি তার কিছুটা অংশ ডিপ্লয় করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি এই লেভেলটা আমার কাছে অ্যাট্রাকটিভ লেভেল। বোঝা গেল? তো এই লেভেলে আসলেই, মানে 200 ইএমের কাছে আসলে যে আমি সব ক্যাপিটাল সেখানে ইনভেস্টমেন্ট করে দেব বা সেখানে করা উচিত, এরকম আমি কিন্তু কখনো বলছি না। এটা কিন্তু প্রথমে আপনাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? তো যেহেতু 200 ইএমএ 22,000 লেভেলের কাছে রয়েছে, সুতরাং এটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল হয়ে যায়। তার সাথে ডিমান্ড জোনও রয়েছে এই লেভেলে। এর আগেও বারবার এখানে বায়াররা স্ট্রং অ্যাক্ট করেছে, তো যার ফলে ডিমান্ড জোনও এখানে রয়েছে। তো আমার এই মুহূর্তে 22,000 লেভেলের দিকে চোখ রয়েছে। 22,000 লেভেলের কাছাকাছি যদি আমি কোনো গ্রিন ক্যান্ডেল দেখি যেখানে সাপোর্ট নিচ্ছে 200 ইএমএ, এক্স্যাক্টলি যেরকম এখানে দেখিয়েছি আমি, একটা বড় গ্রিন ক্যান্ডেল, স্ট্রং গ্রিন ক্যান্ডেল এখানে সাপোর্ট নিচ্ছে, সেরকম লেভেলের দিকে আমি ইন্টারেস্ট হবো। এখানেও দেখুন, এই লেভেলটাতে দেখুন, রেড ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল একটা সাপোর্ট নিচ্ছে এবং ভালো গ্রিন ক্যান্ডেল, বুলিশ টাইপের ভালো গ্রিন ক্যান্ডেল। এখানেও দেখুন গ্রিন ক্যান্ডেল হলো বুলিশ টাইপের গ্রিন ক্যান্ডেল, রাইট? তো এরকম যখন ভালো মতো একটা গ্রিন ক্যান্ডেল দেখবো যেখানে উইক সেটা খুব কম হবে, তার মানে সেখানে বায়াররা ভালো স্ট্রেংথ দেখাচ্ছে। এই ধরনের ক্যান্ডেলের জন্য আমি ওয়েট করব 22,000 লেভেলের কাছে। আশা করছি আপনাকে আমি আমার মার্কেট নিয়ে ভিউ বোঝাতে পারলাম। এবারে এখন আপনার মনে একটা কোয়েরি আসতে পারে যে এই মুহূর্তে
কোন এমন স্টক রয়েছে যেটা নিজের পজিশন হোল্ড করছে, এত মার্কেট সেল অফ হচ্ছে তা সত্ত্বেও? তো সেটা হলো রিনিউয়েবল এনার্জির সেক্টরের দিকে। কেন? তার কারণ দেখুন, একদিকে যখন ক্রুড অয়েল, এলপিজি এইসব সমস্যা নিয়ে, এনার্জি নিয়ে যে প্রবলেমগুলো চলছে, যেখানে সাপ্লাই চেইন ডিসরাপ্ট হচ্ছে, সাপ্লাই কমে যাচ্ছে, প্রাইস ইনক্রিজ হচ্ছে ভীষণভাবে। তো যে কাজটা 15 বছরে হতো সেই কাজটা কিন্তু 5 বছরে হবে এবারে। ঠিক যেরকম 2020-তে কোভিডের সিচুয়েশন হয়েছিল, আমরা ভেবেছিলাম যে শেষ হয়তো, একদম বিজনেস শেষ, সমস্ত কিছু সব বন্ধ। কিন্তু তারপরে দেখুন সেখান থেকে ইকোনমি কীরকমভাবে রিভাইভ করলো। যে জিনিসটা আমরা বলছিলাম যে অনলাইন অনলাইন অনলাইন, সেটা হতে অনেক টাইম লাগতো, কিন্তু যেহেতু কোভিড চলে আসলো সেহেতু সেই প্রসেস আরও ফাস্ট হয়ে গেল। আমরা অনলাইন খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে ফেললাম। তো ঠিক সেরকমভাবে এখন প্রত্যেকটা কান্ট্রি, বিশেষ করে ইন্ডিয়া, খুব ভালো মতো করে রিয়ালাইজ করেছে যে আমাদেরকে মিডল ইস্টের উপর যে নির্ভরশীলতা সেটা কমাতে হবে। ওখানে যুদ্ধ হচ্ছে কিন্তু ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে। তো যার ফলে আমরা 15 বছরের যে প্রজেক্ট সেটা 5 বছরে করার চেষ্টা করব, টার্গেট আরও অ্যাগ্রেসিভভাবে বাড়িয়ে দেবো। আর এই কারণেই রিনিউয়েবল এনার্জির সেক্টরে আমাদের ফোকাস সামনের দিনে রাখতে হবে। এই সেক্টরে যারা যারা কাজ করছে বা যেসব কোম্পানিগুলো রয়েছে, তারা সামনের দিনে বড় বড় প্রজেক্ট পেতে পারে, সরকারের থেকেও পেতে পারে। তো সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, কোন কোন সেই স্টকগুলো রয়েছে, কোন কোন কোম্পানিগুলো রয়েছে যারা বড় বড় প্রজেক্ট পাচ্ছে সরকারের থেকে, বা তারা সেই এক্স্যাক্টলি রিনিউয়েবল এনার্জির ওপর কতটা পার্সেন্টেজ, তাদের যা রেভিনিউ আসছে তার কত পার্সেন্টেজ সেই রিনিউয়েবল এনার্জি থেকে আসছে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এরকম দুটো কোম্পানি, যে কোম্পানি আপনিও নিজের চার্টও দেখতে পারেন, সেটা হচ্ছে অ্যাকোয়ারে এনার্জিস। 100% যে বিজনেস রেভিনিউ সেটা রিনিউয়েবল এনার্জি থেকে আসছে। এরা অনেক কিছু জিনিস করছে রিনিউয়েবল এনার্জিতে। তো আপনি দেখবেন সেই কারণে মার্কেট যেখানে ফল করছে, এই কিন্তু নিজের পজিশন হোল্ড করছে, ইভেন বাড়ছে, ইনক্রিজ এর শেয়ারের প্রাইস। তো আপনারাও এই কোম্পানি সম্পর্কে বিশদে স্টাডি করতে পারেন। দ্বিতীয় কোম্পানি MTAR টেকনোলজি, এরাও কিন্তু 73% রেভিনিউ যেটা, সেটা কিন্তু এনার্জি থেকে আসছে, এনার্জি সেক্টর থেকে আসছে। বাকি আরও ডিফেন্স সেক্টরে কাজকর্ম করছে, কিন্তু এনার্জি সেক্টর থেকে ম্যাক্সিমাম রেভিনিউ আসছে। তো এই কোম্পানির ক্ষেত্রেও আপনি আরও স্টাডি করতে পারেন। এই কোম্পানিটাও দেখবেন খুব, যদিও ভোলাটাইল, ভীষণই ভোলাটাইল, কিন্তু মার্কেট যেখানে ফল করছে এ নিজের পজিশন কিন্তু হোল্ড করছে। তবে যে দুটো স্টক বললাম, কখনো ব্লাইন্ডলি কালকে গিয়ে বিনিয়োগ করবেন না। আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাকে রিকমেন্ড করছি না, দিস ইজ নট এ রিকমেন্ডেটরি ভিডিও। আপনাকে শুধুমাত্র কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি যে কী রকমভাবে আমাদেরকে ভাবতে হবে, কোন কোন সেক্টরে ফোকাস করতে হবে। এই কোম্পানির যদি বাদ দিয়ে অন্য কোনো কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়ে যায়, তাহলে সেই কোম্পানি আমাদের জন্য ইন্টারেস্ট হয়ে যাবে, এই কোম্পানির উপর সেটা, সেই ফোকাসটা থাকবে না। বুঝতে পারলেন তো? তো বেসিক্যালি আমাদেরকে দেখতে হবে কোন সেই কোম্পানি, যে কোম্পানি বড় বড় প্রজেক্ট পাচ্ছে, কোন সেই কোম্পানি যে কোম্পানির ম্যাক্সিমাম রেভিনিউ রিনিউয়েবল এনার্জির দিক থেকে আসছে, এবং কোথায় সরকারের এবার বেশি ফোকাস দিচ্ছে, কোন সেক্টরে, যে সেক্টরে সরকারের বেশি ফোকাস রয়েছে সেই সেক্টরে যেসব কোম্পানিগুলো কাজ করছে তাদের উপর ফোকাস করতে হবে। তো যার ফলে রিনিউয়েবল এনার্জি যে সেক্টরের ওপর অনেক বছর ধরে কাজ হচ্ছে, কিন্তু এবারে ফাস্ট স্পেসে সেই কাজটা হবে, সেটা আমি আপনাকে বলছি। তবে এই ধরনের থিম বেসড ইনভেস্টমেন্টের একটা রিস্ক সাইডও রয়েছে। কি রয়েছে? ধরুন থিম চেঞ্জ হয়ে গেল, যে এই প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে গেল, সব আবার নর্মালাইজ হয়ে গেল, তাহলে কিন্তু এই যে কোম্পানির শেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু শর্ট টার্ম বেসিসে ভালো মতো কারেক্ট করতে পারে। হয়তো লং টার্মে জানি না, যদি বড় বড় প্রজেক্ট পায় তাহলে হয়তো রিকভার করতে পারে, বাট কারেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু ফাস্ট রয়েছে, যেহেতু থিম বেসড এরা। তো এই রিস্ক ফ্যাক্টরও রয়েছে, এটাও আপনাকে কনসিডার করতে হবে অ্যাজ এ ইনভেস্টর। তো আশা করছি আজকের এই আলোচনা ভালো লেগেছে। আমরা আলোচনা করলাম যে কেন আজকে এতটা বড় ফল, কোথায় মার্কেটের সামনে সাপোর্ট রয়েছে, আমি কোন লেভেলের দিকে খেয়াল রাখছি, আর তৃতীয়ত কোন সেক্টরের দিকে আমাদের এখন ফোকাস করতে হবে। যদি ভালো লেগে থাকে আজকের আলোচনা, যদি ভালো লেগে থাকে আজকের কন্টেন্ট আর এই ধরনের ছোট্ট ইনসাইটস, তাহলে অবশ্যই ভিডিওটাকে ম্যাক্সিমাম লাইক দিন। এই ভিডিওটা লাইক টার্গেট রাখলাম 3000, আর তার সাথে মাই বিনিয়োগ চ্যানেলের আর মাত্র 150 সাবস্ক্রাইবার বাকি রয়েছে 3 লাখ সাবস্ক্রাইবার হতে। আপনারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করে রাখেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে মাই বিনিয়োগ ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যান। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।